নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সেরা 10 আর শুরুতে নজর রাখবো বাংলার খবরের দিকে। সিবিআই দফতরে যাওয়ার পথে অসুস্থ অনুব্রত মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএমের উডবান ব্লকের কেবিনে ভর্তি হলেন তিনি। কয়লা ও গরু পাচার কাণ্ডে বুধবার সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। মঙ্গলবার রাতেই বীরভূম থেকে চিনার পার্কের ফ্ল্যাটে এসে ওঠেন তিনি। বুধবার আইনজীবী সঞ্জীব দায়ের সঙ্গে আলোচনা সারেন তৃণমূল নেতা। এরপরেই নিজাম প্যালেসের উদ্দেশ্যে গাড়ি রওনা দেয়। তবে রাস্তা থেকেই গাড়ি ঘুরিয়ে এসএসকেএমের পথে যান অনুব্রত। শারীরিক অসুস্থতা ও শ্বাসকষ্টের কারণে উডবান ওয়ার্ডে ভর্তি হয়েছেন তিনি। দীর্ঘদিন স্লিপ অ্যাপনিয়াতে ভুগছেন অনুব্রত। লিভারের সমস্যা রয়েছে। ওজন 100 কেজির ওপরে, উচ্চ ডায়াবেটিসের রোগী। এছাড়াও প্রবল শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তার। কিছুদিন আগেই এসএসকেএমে তার একটি অস্ত্রোপচার হয়েছে। প্রতিদিন প্রায় 20টি করে ওষুধ খেতে হতো। অনুব্রত মণ্ডলকে দেখছেন মেডিসিন বিভাগের চিকিৎসক সৌমিত্র ঘোষ, চেস্ট বিভাগের প্রধান চিকিৎসক সোমনাথ কুণ্ডু। এছাড়াও রয়েছেন এন্ডোক্রিনোলজিস্ট সুজয় ঘোষ, ইউরোলজিস্ট দিলীপ পাল, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট গোপাল ঢালি। মঙ্গলবারই ভবিষ্যৎবাণী করেছিলাম অনুব্রত মণ্ডল এসএসকেএমে যাবেন। বুধবার সত্যিই সিবিআই হাজিরা এড়িয়ে এসএসকেএমে ভর্তি হলেন তিনি। অনুব্রত মণ্ডলের অসুস্থতা নিয়ে প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দেখুন, আমি গতকালই তো ভবিষ্যৎবাণী করেছিলাম। আমাকে যখন সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছিলেন যে কি হবে, অনুব্রত মণ্ডলকে ডেকেছে সিবিআই, আমি বলেছিলাম যে ক্যামেরা আপনাদের উডবান ওয়ার্ডের দিকে ডাকুন, ওখানেই পৌঁছবেন উনি। আমার ভবিষ্যৎবাণী উনি সঠিক প্রমাণ করলেন, সেই জন্য তাকে ধন্যবাদ। বন্ধু বান্ধব ও দলীয় কর্মীদের সঙ্গে শান্ত ভ্রমণের সময় আততায়ীর গুলিতে খুন হন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। গত 13ই মার্চের ওই ঘটনার সময় নিহতের ভ্রমণ সঙ্গী ছিলেন নিরঞ্জন বৈষ্ণব, পেশায় গৃহশিক্ষক। সকাল সন্ধে ছাত্র পড়িয়েই দিন কাটত। এহেন পড়াশোনার মধ্যে থাকা নিরঞ্জন দিনের আলোয় চোখের সামনে বন্ধু তপনকে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তে দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি। চলে গিয়েছিলেন মানসিক অবসাদে। তারপর বুধবার নিজের বাড়িতেই মেলে তার ঝুলন্ত দেহ, সঙ্গে সুইসাইড নোট। দাদা বৌদির সংসারে থাকতেন অবিবাহিত নিরঞ্জন। দিনভর টিউশনি করেই সময় কাটত। চোখের সামনে তপনকে খুন হতে দেখার পরে নাওয়া খাওয়া তো বটেই, এমনকি টিউশনিও বন্ধ করে দিয়েছিলেন বলে জানিয়েছেন মৃতের দাদা নেপাল বৈষ্ণব। ভাইয়ের অকাল মৃত্যুতে মানসিক অবসাদের পাশাপাশি পুলিশের চাপকেও দায়ী করেছেন তিনি। সকাল থেকে থমথমে ঝালদা। পুরো এলাকায় 12 ঘন্টা বন্ধ চলছে। মঙ্গলবার ঝালদা পুরসভার শপথ গ্রহণের দিন কালা দিবসের ডাক দিয়েছিল কংগ্রেস। সেদিন পুরসভায় মিছিল করে আসেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। মিছিল পুরসভার গেটের কাছে আসতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের। কংগ্রেসের দাবি, সে সময় মিছিলে যোগ দেওয়া মহিলা কর্মীদের শ্লীলতাহানি করা হয়। তারই প্রতিবাদে এবং নিহত কাউন্সিলর তপন কান্দু স্ত্রী পূর্ণিমা কান্দুকে হেনস্থার প্রতিবাদে 12 ঘন্টা ঝালদা বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস। সকাল থেকে পুরো এলাকায় বন্ধ সর্বাত্মক। রাস্তায় যান চলাচল করছে না, দোকানপাট বন্ধ। বন্ধ রয়েছে পুরুলিয়া রাঁচি বাস চলাচল। বুধবার কংগ্রেসের পক্ষ থেকে মহিলা কর্মীরা পুরুলিয়া রাঁচি রাজ্য সড়ক অবরোধ করেন। রাস্তায় বসে বিক্ষোভ দেখান ছিলেন পুরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূর্ণিমা কান্দুও। বন্ধের দিনও তপন কান্দু হত্যার সঙ্গে জড়িত দোষীদের শাস্তি গ্রেফতারের দাবিতে সোচ্চার কংগ্রেস কর্মী সমর্থকরা। মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিরোধীরা। একজোট হয়ে তৃণমূলের বদনাম করার চেষ্টা করছে। ঝালদায় তপন কান্দুর সঙ্গী খুন প্রসঙ্গে মন্তব্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। আমরা এই ধরনের মৃত্যু এবং মৃত্যু নিয়ে রাজনীতির তীব্র বিরোধিতা করছি। যিনি আত্মহত্যা করেছেন তার আত্মহত্যা না করলেই ভালো হতো। যখন করেছেন তাহলে তার পেছনে আসল কি কারণ আছে নিশ্চয়ই সামনে আসবে। আমি তার সঙ্গে যোগ করব যে তৃণমূলকে বদনাম করতে যে ঘটনাগুলো পরপর ঘটানো হচ্ছে, সেখানেও কিন্তু বৃহত্তর ষড়যন্ত্রের আঙ্গিকে তদন্তের অবকাশ থাকছে। বেসরকারি স্কুল ফি মামলায় আদালতের নির্দেশে কিছুটা ব্যাকফুটে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। বেতন কম দেওয়া থাকলেও পড়ুয়াদের পড়াশোনার সুযোগ থেকে কোনোভাবে বঞ্চিত করা চলবে না, সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি আইপি মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে স্কুল ফি মামলার শুনানি চলে। শুনানি চলার পর আদালত জানায়, নতুন শ্রেণীতে উত্তীর্ণ হওয়া আটকাতে পারবে না স্কুল কর্তৃপক্ষ। 145টি স্কুলকে এই নির্দেশ দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ রিপোর্ট কার্ডও আটকে রাখতে পারবে না। ছাত্রছাত্রীদের নতুন ক্লাসে যাওয়ার অনুমতি দিতে হবে এবং সকলকে পড়াশোনার সুযোগ দিতে হবে বলে জানিয়ে দেন বিচারপতি। বিচারপতি আইপি মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ,
80% ফি যারা দিয়েছে তাদের সকলকে নতুন ক্লাসে প্রমোশন দিতে হবে। বাকি 20% ফি 2 সপ্তাহের মধ্যে দিতে হবে। এই সংক্রান্ত সমস্ত বিষয়টি দেখবেন আদালত নিযুক্ত জয়েন্ট অফিসার। 10 জুনের মধ্যে করোনাকালে যারা একদমই কোনো ফি দেয়নি তাদের তালিকা জমা দেবেন আদালত নিযুক্ত জয়েন্ট অফিসার। তবে সেই সব পড়ুয়াদেরও উঁচু ক্লাসে প্রমোশন দিতে হবে। এসএসসি নিয়ে এফআইআর দায়ের করল সিবিআই। সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক সতীন্দ্র সিংহ বুধবার এসএসসি উপদেষ্টা কমিটির 4 সদস্যকে জিজ্ঞাসাবাদের পর আদালতের রিপোর্ট পেশ করল সিবিআই। মামলায় তৎকালীন প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্যকে যোগ করা হয়েছে। আজ সন্ধ্যে 6টার মধ্যে সিবিআই অফিসে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সমরজিৎ আচার্যকে জিজ্ঞাসাবাদের পর সিবিআই প্রয়োজন মনে করলে এসপি সেনাকে ফের জিজ্ঞাসাবাদ করতে পারে। এসপি সেনাকে নিজাম প্যালেসে হাজির করার জন্য সার্ভে পার্ক পুলিশ স্টেশনের কোনো পদক্ষেপের দরকার নেই বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন 6টায় এসএসসি উপদেষ্টা কমিটির সদস্য অলোক সরকারকেও তলব করা হয়েছে। সিবিআইয়ের পেশ করা এসপি সেনার জিজ্ঞাসাবাদের রিপোর্ট হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে গচ্ছিত থাকবে। তদন্তে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলে আদালতে জানিয়েছেন এসপি সেনার আইনজীবী। 27 এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি রাখা হলো। কথাই সার গেরুয়া বাহিনীর নজির করে দেখালো বাংলার শহর কলকাতা। এক নিয়োগ সংস্থার সমীক্ষার রিপোর্ট এমনই ইঙ্গিত দিচ্ছে, উন্নয়ন, বাসস্থান, নয়া কর্মসংস্থান সহ একাধিক প্রতিশ্রুতির কথা বারে বারেই শোনা গিয়েছে গেরুয়া শিবিরের গলায়। সেই মন্ত্র তুলে ধরেই সদ্য শেষ হওয়া 4 রাজ্যের নির্বাচনেও তোড়িপাড় করেছে বিজেপি। তবে কথা ও কাজে যে বিস্তর ফারাক রয়েছে তা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে নামকরা নিয়োগ সংস্থার সমীক্ষার রিপোর্ট। করোনার প্রভাব কাটিয়ে দেশ কতটা এগোচ্ছে তা জানতে দেশের প্রতিটি শহর ধরে সমীক্ষা চালায় নিয়োগ সংস্থাটি। সেই রিপোর্টে দেখা যাচ্ছে দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই, পুনের মতো মেট্রো শহরগুলিকে টেক্কা দিয়ে নতুন কর্মসংস্থানে সবার শীর্ষে রয়েছে কলকাতা। গত বছরের তুলনায় 42% নিয়োগ বেড়েছে কলকাতায়। দ্বিতীয় স্থানে রয়েছে হায়দ্রাবাদ, 27% নিয়োগ বেড়েছে সেখানে। তৃতীয় স্থানে মুম্বাই, 25% নতুন কাজে নিয়োগ হয়েছে বাণিজ্যিক শহরে। চেন্নাই ও পুনেতে যথাক্রমে 24 ও 23% কর্মসংস্থান হয়েছে। অবাক করা বিষয় হলো, দেশের রাজধানী দিল্লিতে নিয়োগের সুযোগ তো পাননি সাধারণ মানুষ, বরং 15% কর্মসংস্থান কমে গিয়েছে সেখানে। নিউটাউনে বহুতল থেকে ঝাঁপ এক 70 বছরের বৃদ্ধার। মৃতের নাম রূপকুমার চৌধুরী। বিধাননগর থানার পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। স্থানীয় সূত্রে খবর, রূপকুমার চৌধুরী ও তার স্ত্রী ওই আবাসনে থাকতো। এর আগেও একাধিকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশের প্রাথমিক অনুমান মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সেরা দশে এখন সময় একটা বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। দেখে নেব দেশের খবর। যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যসভায় বিস্ফোরক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বললেন যে বাংলায় না যাওয়াই উচিত, বাংলায় গেলে খুন হতে পারেন। ঠিক কি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, শুনুন। बिल का प्रमुख उद्देश्य है इस देश में कानून की अदालतों में जो मामले जाते हैं उसमें दोष सिद्धि का प्रमाण बढ़ाना, ये इसका प्रमुख उद्देश्य है। पुलिस और फॉरेंसिक टीम की कैपेसिटी बिल्डिंग करना, ये इस बिल का उद्देश्य है। थर्ड डिग्री को नाबूद कर दोष सिद्धि के लिए साइंटिफिक एविडेंस प्रोसिक्यूशन एजेंसीज को उपलब्ध कराना, यह बिल का मान्यवर उद्देश्य है। और डेटा को सुरक्षित प्लेटफॉर्म पर रखकर उसको निश्चित प्रक्रिया के तहत साझा कर किसी भी नागरिक की प्राइवेसी रिस्क में न आए, उसकी प्राइवेसी का भंग न हो, इस प्रकार का व्यवस्था तंत्र बनाना, ये 4 उद्देश्य लेकर मैं इस महान सदन के सामने ये बिल को लेकर मान्यवर आया हूं।
বিজেপির 42তম প্রতিষ্ঠা দিবস, বিজেপি নেতা কর্মীদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মোদী বলেন, 3 দশক পর বিজেপির রাজ্যসভায় সদস্য সংখ্যা 100 পেরিয়েছে। সংখ্যা বেড়েছে, দায়িত্বও বেড়েছে। দেশবাসীর স্বপ্ন পূরণের প্রতিনিধি বিজেপি। সদ্য হয়ে যাওয়া 5 রাজ্যের ভোটেও সাফল্য পেয়েছে বিজেপি। এই সাফল্যের জন্য বিজেপির নেতা কর্মী সমর্থক প্রত্যেকের ভূমিকা রয়েছে। এদিন রাজনীতিতে পরিবারবাদকেও নিশানা করেন মোদী। বলেন, দেশে দুরকম রাজনীতি চলছে, পরিবারবাদ ও রাষ্ট্রবাদ। কয়েকটি রাজনৈতিক দল রয়েছে যাদের পরিবারের সদস্যরা রাজনীতিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ও দুর্নীতিতে একে অপরকে সাহায্য করছে। দেশের যুব সমাজকে প্ররোচিত করছে এই রাজনৈতিক দলগুলি। 42তম বিজেপির প্রতিষ্ঠা দিবসে ভাষণ নরেন্দ্র মোদীর। আর মোদীর জ্বালাময়ী ভাষণের সময় সুখনিদ্রায় বিজেপি নেতা তারকিশোর প্রসাদ। মোদীর ভাষণ যতই এগিয়ে চলেছে ততই বেড়েছে বিহারের উপমুখ্যমন্ত্রীর নিদ্রার তাল। মাথায় গেরুয়া টুপি, গলায় গেরুয়া উত্তরীয় পরে ভাষণের ছন্দে ঘুমিয়ে গেলেন তারকিশোর প্রসাদ। মোদির পিছনে কে এনি? দীর্ঘাকায় সৌম্যকান্তি, ঠিক যেন অরুণ জেটলি। দেখতে অবিকল প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মতো। ছবি টুইটে পোস্ট করেছেন খোদ প্রধানমন্ত্রী। ছবি দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। মঙ্গলবার দলিত নেতা স্বাধীনতা সংগ্রামী বাবু জগজীবন রামের 115তম জন্মজয়ন্তী ছিল। টুইটে শ্রদ্ধা জানানোর পাশাপাশি একটি ছবিও পোস্ট করেন প্রধানমন্ত্রী। সেখানে দেখা যাচ্ছে মোদির পিছনে দাঁড়িয়ে অরুণ জেটলি। কিভাবে সম্ভব? 2019-এর অগস্টেই প্রয়াত হয়েছেন অরুণ জেটলি। 2022 সালে কিভাবে মোদির সঙ্গে রয়েছে তার ছবি? তবে কি অরুণ জেটলির মতো অবিকল দেখতে অন্য কেউ? খোঁজ খবর নিতে শুরু করে নেট নাগরিকরাই। জানা যায় মোদির পিছনে যিনি দাঁড়িয়ে তিনি সত্যি অরুণ জেটলি। আসলে ছবি বহু পুরনো। বছর কয়েক আগে বাবু জগজীবন রামের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছিলেন মোদি। সে সময় জীবিত ছিলেন অরুণ জেটলি। এবছর সেই পুরনো ছবি পোস্ট করেছেন মোদি। তবে কি প্রতি বছর শ্রদ্ধা জানানোর অবকাশ নেই প্রধানমন্ত্রীর? পুরনো ছবি পোস্ট করে চলে বছর বছর শ্রদ্ধা জ্ঞাপন। সমালোচনায় সরব নেটিজেন কুল। 5 রাজ্যে নির্বাচন পর্ব মিটতেই জ্বালানির অগ্নিমূল্যে জেরবার আম জনতা। এর বিরোধিতা করে ইতিমধ্যেই পথে নেমেছেন বিরোধীরা। জ্বালানি প্রসঙ্গে মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নিয়ে সওয়াল করতেও শোনা যায় কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীকে। অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে তার দাবি ছিল দেশে জ্বালানির দামে মাত্র 5% পরিবর্তন হয়েছে। তবে সবকিছুই সার। আমজনতার চিন্তা বাড়িয়ে বুধবার ফের মহার্ঘ হলো জ্বালানি। লিটার প্রতি পেট্রোল ডিজেলের দাম প্রায় 1 টাকার কাছাকাছি বৃদ্ধি পেল। পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ। খোদ মোদির রাজ্য গুজরাতে প্রতিবাদ কংগ্রেসের। গুজরাট প্রদেশ কংগ্রেস সভাপতি অমিত চাওভারার নেতৃত্বে প্রতিবাদ মিছিল করলেন কংগ্রেস নেতাকর্মীরা। প্রতীকী সিলিন্ডার নিয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা। পাঞ্জাবে আবারও খুন কাবাডি খেলোয়াড়। পাতিয়ালায় পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সামনে ধর্মেন্দ্র সিং নামে ওই কাবাডি খেলোয়াড়কে গুলি করে খুন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে দেখা যাচ্ছে ওই খেলোয়াড়কে ধাওয়া করে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। কেরল হাইকোর্টের নজিরবিহীন রায়। বহুবার সহবাসের পরেও বিয়ে করতে না পারলে তা ধর্ষণ বলে গণ্য হবে না। বুধবার এক মহিলার করা মামলায় রায় দিল রাজ্যের হাইকোর্ট। বিচারপতিরা রায় জানিয়েছেন, মহিলার সম্মতি নিয়ে যদি কোনো ব্যক্তি তার সঙ্গে সহবাস করে থাকেন তাহলে তাকে ধর্ষণ বলে দেওয়া যাবে না। কোনো মহিলার সঙ্গে যৌন সংসর্গের আগে কোনো ব্যক্তি যদি এ ব্যাপারে নিশ্চিত থাকেন যে মহিলাকে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয় তাহলে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া উচিত। তিনি যদি তা না করেন তবে ধরে নেওয়া হবে যে মহিলা হয়তো ভুলবশত তাকে সঙ্গমের অনুমতি দিয়ে ফেলেছেন, কিন্তু বিষয়টি ধর্ষণ হিসেবে ধরা হবে না। বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পরেও বারবার সহবাস করলে তা ধর্ষণ বলে গণ্য হবে না, কিন্তু বিয়ের প্রতিশ্রুতি পালন না করার জন্য অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা যেতে পারে। উপত্যকায় সেনা জঙ্গি সংঘর্ষ, ত্রালে সেনার গুলিতে খতম 2 জঙ্গি, তল্লাশি অভিযান জারি। নিহত সাফাত মুজফর সোফি ও ওমর তেলি নামে 2 জঙ্গি। কাশ্মীরের আইজিপি জানিয়েছেন, শ্রীনগরে সরপঞ্চ খুনের যুক্ত ছিলেন ওই 2 জন জঙ্গি। ত্রালের অবন্তিপোরায় এদিন তল্লাশি অভিযান চলাকালীন সেনাকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। সেখানেই পুলিশের গুলিতে মৃত্যু হয় 2 জনের। নজর রাখবো বিদেশের খবরের দিকে।
বেঁচে আছেন আল জাওয়াহিরি। 2020 সালে আল কায়দা প্রধান আল জাওয়াহিরি মারা গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছিল। এরপর থেকে কোনো সাড়া শব্দও ছিল না জাওয়াহিরির তরফে। হঠাৎই কর্ণাটকের হিজাব বিতর্কে প্রতিবাদী মুখ মুস্কান খানের প্রশংসা করে একটি ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে। ভিডিওটি আল কায়দার অফিসিয়াল মিডিয়া উইং আস সাহাব মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। ভিডিওটির সত্যতা যাচাই করেছে আমেরিকার বেসরকারি সংস্থা সাইট ইন্টেলিজেন্স। ভিডিও শিরোনাম দেওয়া হয়েছে দ্য নোবেল ওম্যান অব ইন্ডিয়া। সেখানে কর্ণাটকের উডুপির বিবি মুস্কান জাইনাব খানের ভূয়সী প্রশংসা করা হয়েছে। কর্ণাটকের হিজাব বিতর্কের মধ্যেই সামনে আসে মুস্কান জাইনাব খানের প্রতিবাদ। কর্ণাটকের মান্ডার পিএস কলেজের ছাত্রী মুস্কান হিজাব পরে কলেজে ঢোকার মুখে বাধা পেয়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় পিএফআই নেতা আব্দুল সুকুরের মেয়ে। একদল ছাত্রের জয় শ্রীরাম স্লোগানের জবাবে আল্লাহ আকবার স্লোগান দিয়ে নজর কেড়ে নেয় সে। প্রতিবাদী মুখ হিসেবে প্রতিষ্ঠা পায় জাইনাব। এবার তার প্রশংসায় জাওয়াহিরি। শুধু তাই নয়, আল কায়দা নেতা মুস্কানকে নিয়ে লিখেছেন একটি কবিতাও। ফের ইমরানের নিশানায় পাকিস্তানের বিরোধীরা। তার সরকার ফেলার জন্য ষড়যন্ত্র করছে দেশের বিরোধীরা বলে অভিযোগ করলেন ইমরান খান। পাকিস্তানের টাকার খেলা চলছে। গভর্নর হাউসে নিজের দলের সদস্যদের এমনটাই বার্তা দিলেন তিনি। ইমরান আরও বলেন, যে কোনো দেশ চাইলে 20 থেকে 30 জন কিনতে চায়, তা তারা করতেই পারে। এর জেরে নির্বাচিত সরকার পড়ে যাবে। ভাষণ দিতে গিয়ে টানলেন ভারতের প্রসঙ্গ। বলেন, দলের সদস্যদের টাকা দিয়ে কিনে ভারত চাইলে পাকিস্তানের সরকার ফেলে দিতে পারে। পাক সরকারে বেশ কিছু জনকে ইমরান বিশ্বাসঘাতক বলে দেখে দিলেন। বললেন নিজের দলকে তাদের উপযুক্ত শাস্তি দিতে। ইমরান বলেন, আন্তর্জাতিক স্তরে তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, আর কিছু বিশ্বাসঘাতক ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মিলিয়েছে। তার অভিযোগ, বিদেশ থেকে টাকা দেওয়া হয়েছে পাকিস্তানের সরকার ফেলার জন্য। এমনকি যারা এই ষড়যন্ত্রে যুক্ত হন তারাও জানে না পাক সরকার ফেলতে ঠিক কোন পদ্ধতিতে চলা হয়েছে। ইমরান নিজের কথায় আমেরিকাকে ইঙ্গিত করছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। শ্রীলঙ্কায় প্রত্যাহার করা হলো জরুরি অবস্থা। চাপের মুখে পড়েই জরুরি অবস্থা প্রত্যাহার করে নিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তবে চলছে কারফিউ। বিগত 2 সপ্তাহ ধরেই চরম আর্থিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। ঋণে জর্জরিত শ্রীলঙ্কায় খাদ্য, ওষুধ, জ্বালানি, বিদ্যুতের সংকট ভয়াবহ রূপ নিয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে দিনের 10 থেকে 13 ঘন্টা লোডশেডিং করে রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন নাগরিকেরা। বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে 1 এপ্রিল জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট, কিন্তু তা সত্ত্বেও সামাল দেওয়া যাচ্ছে না পরিস্থিতি। সোমবারই 26 জন মন্ত্রীর ইস্তফা দেওয়ার পর মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট। দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিরোধী দলগুলিকেও সরকারের সঙ্গে হাত মেলানোর পরামর্শ দিয়েছেন তিনি। দেশবাসীর গণহত্যা নিয়ে রাষ্ট্রপুঞ্জে ক্ষোভে ফেটে পড়লেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বুচা, কিভ সহ দেশের একাধিক শহরে রুশ বর্বরতার ছবি তুলে ধরেন তিনি। রুশ সেনার হাতে দেশবাসীর উপর অত্যাচারের নির্মম ভিডিও তুলে ধরে জেলেনস্কি বলেন, হয় এখনই কঠোর পদক্ষেপ করুন, নতুবা রাষ্ট্রপুঞ্জই তুলে দিন। জেলেনস্কির অভিযোগ, নিজেদের আনন্দের জন্য নিরীহ মানুষদের হত্যা করেছে রুশ সেনা। কিভের মফস্বল এলাকা বুচায় হত্যালীলার প্রসঙ্গে বলতে গিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, মানুষের গলা কেটে খুন করা হয়েছে। শিশু, মহিলা, প্রবীণ কাউকে বাদ দেয়নি রাশিয়া। শিশুদের সামনেই মহিলাদের ধর্ষণ করে খুন করা হয়েছে। আক্ষেপের সুরে তাঁর অভিযোগ, সন্ত্রাসবাদী সংগঠন আর রুশ সেনাবাহিনীর মধ্যে কোনো পার্থক্য নেই। কেবল রাশিয়া রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, এটুকুই যা তফাৎ। রাশিয়ার উপর পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞা আরও বাড়তে চলেছে। বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকির বক্তব্যে এটা অন্তত স্পষ্ট, রাশিয়ার অর্থনীতিকে ভেঙে দিতে সব রকমভাবে পদক্ষেপ করতে চলেছে আমেরিকা, ব্রিটেন সহ পশ্চিমের একাধিক দেশ। নতুন করে লাগু হতে চলা নিষেধাজ্ঞায় মূলত রাশিয়ার সরকারি বিভিন্ন সংস্থা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিশানা করা হয়েছে। পাশাপাশি সরকারি আধিকারিক এবং সেদেশের প্রশাসনে প্রভাবশালী ব্যবসায়ীদের বিভিন্ন অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে বলে জানিয়েছেন জেন। যুদ্ধের জন্য যেভাবে রাশিয়া রসদ জোগাড় করছে সেগুলিকে স্তব্ধ করে দিতেই এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, বুচায় রুশ সেনা নারকীয় হত্যালীলা চালানোর পর থেকেই সরব হয়েছে আমেরিকা। সেরা 10 এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।